ম্যাচ শেষে তখন বের হয়ে যাচ্ছিলেন জাইমা রহমান। এমন সময় ব্রেকিং নিউজ, হঠাৎ তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের উপর হামলা। বিস্তারিত এই ভিডিও শেষ রয়েছে। इतना सुकून আমার বেটার বউ হতো। रुको जरा सबर करो তারেক রহমানের মেয়ের একটা ভিডিও বের হয়েছে। সেই ভিডিও দিয়ে তারপরে এক জায়গায় দেখলাম লিখেছে যে ওদের শেখ পরিবারের মেয়েরা নাকি বিশাল আকারের সম্মানিত, তারা নাকি জীবনে। তোদের শেখ পরিবারের একটার জামাই হইল গিয়া ইহুদি, একটার বউ খ্রিস্টান, একটার যায় আকাম কুকাম করিস ইন্ডিয়াতে। তোদের তো বাংলাদেশে কিছুই নাই। তারেক রহমানের মেয়ে কোন গানে গিয়ে বন্ধু বান্ধবীর সাথে পড়াশোনা করে সেখানে গিয়ে সে ফান করেছে, সেটা তো বহুত ছোট জিনিস। তারেক রহমানের তো আর তার মেয়েরে তো আর ওই। প্রিয় দর্শক, কিছু ব্রেকিং নিউজ এবং আপডেট টপিক গুলাই আপনাদের মধ্যে শেয়ার করব। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে নিত্য নতুন সকল আপডেট এবং ব্রেকিং নিউজ গুলা সর্বপ্রথম আপনি পেয়ে যাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বের হয়েছে সেই ভিডিও দিয়ে তারপরে এক জায়গায় দেখলাম লিখেছে যে ওদের শেখ পরিবারের মেয়েরা নাকি বিশাল আকারের সম্মানিত, তারা নাকি জীবনে। তোদের শেখ পরিবারের একটার জামাই হইল গিয়া ইহুদি, একটার বউ খ্রিস্টান, একটার যায় আকাম কুকাম করিস ইন্ডিয়াতে। তোদের তো বাংলাদেশে কিছুই নাই। তারেক রহমানের মেয়ে কোন গানে গিয়ে বন্ধু বান্ধবীর সাথে পড়াশোনা করে সেখানে গিয়ে সে ফান করেছে, সেটা তো বহুত ছোট জিনিস। তারেক রহমানের তো আর তার মেয়েরে তো আর ওই লন্ডনে তো আর ফেলে দিয়ে আসে না আরেকজনের সাথে। ওরা এটা নিয়েই করে। ওদের যদি লজ্জা শরম কোনো কিছু যদি থাকতো, ওদের যেভাবে জুতায়া বাংলাদেশের মানুষ পাঠিয়েছে, ওরা এতদিন অন্তত মানে পায়ে ধরে হাতে ধরে মাপ চাইতো যে ঠিক আছে আমরা যা ভুল করেছি আর ভুল করব না। ওরা আবার ঘাট তাড়ামো করে এখনও ভাব মারে ওরা আবার নাকি নেয় করে তারপরে পোক্ত হয়ে বাংলাদেশের রাজনীতি শুরু করবে। তোরা আয়, তোদের জন্য তুই মনে করিস না যে এই বিএনপি তোদেরকে সাপোর্ট দিয়ে রাখবে আর বাংলাদেশের মানুষ সব মারা গিয়েছে? এত মারা যায়নি তো। এই জামাত শিবির আজকে যে অবস্থানে আছে না, এর চেয়ে আরও ভয়ঙ্কর, খুব ভার্নারেবল একটা পজিশনের থেকেও কিন্তু তারা এই দেশে ফাইট করেছে, পালায় যায়নি কেউ, রাজনীতি করেছে এই দেশে। এখন তো তাদের অবস্থা অনেক ভালো, চাইলেই উপরায় ফেলা যাবে না, একদম নিষিদ্ধ করে এগুলি করে যাবেন। আওয়ামী লীগই তাদেরকে একদম একদম পরিপূর্ণ করে দিয়ে গিয়েছে। যাদেরকে এতদিন বলা হইতো যে রাজাকার ছিল, মুক্তিযুদ্ধের সময় জীবিত ছিল, সব ফাঁসি দিয়ে দিয়েছে। এখন কি বলবি? এখন এদেরকে রাজাকার বলবি, এদেরকে ফাঁসি দিবি, এদের বিচারের আওতায় আনবি, কিনে আনবি? চাঁদাবাজিও করে না, ধান্দাবাজি করে না, টেন্ডারবাজি করে না, মানুষের মেয়ে মানুষের দেখলে ইপটিজিং করে না, কিছুই করে না। তো তাদেরকে তুই নিবি কেমনে? আবার এই হাসিনার মতো ওই যে ইন্ডিয়ারে নিয়ে তারপর ওইভাবে, ওইটা অত ইজি হবে না বিষয়টা। এটা করতে আসলে সেই পরিস্থিতি কি হয় সেটা বাংলাদেশের মানুষ দেখিয়েছে জুলাই মাসে। যদি এরকম পরিস্থিতি আবার আসে, এই দেশের মানুষ আবারও রক্ত দেবে। রক্ত দিলে আমার মনে হয় যেই ভুল করেছে, যেই চোর বাটপার আন্তর্জাতিক ন্যাশনাল সব চোর বাটপারদেরকে বসাইছিল, ওরকম চোর বাটপার ইনশাল্লাহ আর বসবে না। একদম শুরু থেকে মানুষ বুঝবে। আমরাও মানে ওই খোলা পানিকে আমরা ওই যে দই মনে করেছিলাম, চুন দেখে আমরা দই মনে করেছিলাম ওইটারে, মনে করে তারপরে সবার কত প্রশংসা। আমি নিজেই বলেছি এই ইউনুসকে 20 বছর চাই ভাই। প্রতিটা উপদেশটা চুরি করতে করতে দেশটার একদম ধ্বংস করে দিয়ে গিয়েছে। তো এই ধ্বংসস্তূপ থেকে তারেক রহমান টেনে উঠাবে, এটাই বিশ্বাস। মন্ত্রিপরিষদ নিশ্চয়ই উইদিন 6 মান্থ বা 1 বছরের মধ্যে এটার পরিপূর্ণ একটা হবে। নিশ্চয়ই তারেক রহমান সেই জায়গায় নিয়ে আসবে। আর ভাই, আপনারা যারা মন্ত্রী এমপি টেমপি আছেন, চুরি করার সুযোগ পাবেন, কিন্তু দেশের একদম ওই দেউলিয়া বানায় তারপরে যদি চুরি করতে যান তাহলে কিন্তু সমস্যা হবে। রিজার্ভ কত? ডক্টর ইউনুস তো তেনা তুনা পেঁচায়া, আকুর বিল বাকি, আদানির বিল বাকি, বিশ্বব্যাংকের বাকি, কিস্তি বাকি, IMF-এর কিস্তি বাকি, বিভিন্ন বাকিটা কী করে শেষের দিকে এসে আমরা $29 বিলিয়ন রেখে গেলাম। এই $29 বিলিয়ন ভাই, এই রোজার পরই অবস্থাটা দেখেন না। অলরেডি ডলারের দাম ঊর্ধ্বমুখী। আজকে জ্যাকসন আইটি গিয়েছিলাম, দেখলাম যে আমি গত 3-4 দিন আগে জ্যাকসন আইটি গিয়ে দেখলাম কত যেন আজকে তার চাইতে 1 টাকা বেশি। তো ডলারের দাম বেড়ে যাচ্ছে। তারপরে জিনিসপত্রের দাম, এখন এই যে রমজান এসেছে, জিনিসপত্রের দাম। ম্যাচ শেষে তখন বের হয়ে যাচ্ছিলেন জাইমা রহমান। এমন সময় কাছ থেকে একটু শুভেচ্ছা বিনিময়ের জন্য অনেকে এগিয়ে আসলেও কঠোর নিয়মের কারণে সেটি সম্ভব হচ্ছিল না। জাইমা রহমান সেক্ষেত্রে কিছুটা শিথিল করার জন্য SSF-কে ইশারা দিলেন।
বাংলাদেশের খেলা হওয়া মানেই তিনি সবসময় মাঠে আসেন। এই নিয়মটা যেন একটা অন্যরকম রুটিন হয়ে গেছে। অন্য সব দিনের মতো আজও তিনি এসেছেন একেবারে খেলা শুরুর আগেই। তারপর ম্যাচ শেষ হবার পর তিনি যখন বের হয়ে যাচ্ছেন, খুব স্বাভাবিকভাবেই নিরাপত্তা প্রোটোকল তাকে সেভাবেই নিরাপত্তা দিয়েছে। আশপাশে গণমাধ্যম কর্মী, এমনকি অনেক দর্শক, সাধারণ মানুষও তার সাথে শুভেচ্ছা বিনিময় করতে চেয়েছেন, যদিও এসএসএফের কঠোর নীতি। জাইমা রহমান এক্ষেত্রে কিছুটা শিথিল হতে বলেছেন। সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন, গাড়িতে ওঠার আগে যতটা সম্ভব হাসি মুখে বিদায় নেওয়ার চেষ্টা করেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ। এই ম্যাচে বেশ কিছু গুরুত্বপূর্ণ অতিথি খেলা দেখতে এসেছিলেন। অন্য সব দিনের মতো প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান যেমন এসেছেন, ঠিক একই সাথে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীও। বেশিরভাগই গুরুত্বপূর্ণ অতিথি যেখানে খেলা দেখেন প্রেসিডেন্ট বক্সে, সেখানে কিছুটা ব্যতিক্রম প্রধানমন্ত্রীর কন্যা। প্রথম দিন এসে প্রেসিডেন্ট বক্সে খেলা দেখলেও বাকি দিনগুলোতে তিনি ইন্টারন্যাশনাল কর্পোরেট বক্স কিংবা অন্য সব সাধারণ দর্শকদের জন্য যে নির্দিষ্ট গ্যালারি কিংবা গেট আছে সেদিকটাতেই খেলা দেখেন। আজও তার ব্যতিক্রম ছিল না। নিরাপত্তার ব্যাপারে যদিও সব ধরনের প্রোটোকলের ব্যবস্থা ছিল সেখানে। তিনি যখন সেখান থেকে বের হয়ে যাচ্ছিলেন, খুব স্বাভাবিকভাবে উৎসুক জনতারও ভিড় ছিল সেখানে। স্টেডিয়ামের 4 নম্বর গেট, যেটি খুবই জনবহুল একটা গেট, যেখান থেকে গ্যালারির সব থেকে বেশি সংখ্যক দর্শকরা বের হয়ে যান, সেই গেট দিয়েই বের হয়ে আসেন জাইমা রহমান। তাই দর্শকরাও অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন তাকে এক পলক দেখার জন্য। স্টেডিয়ামে যখন তিনি এসেছেন, খুব স্বাভাবিকভাবেই তার প্রতি সবার নজর ছিল, তার প্রতি সবার আগ্রহ ছিল। স্টেডিয়ামের 4 নম্বর গেট থেকে খেলা শেষ করার অনেকটা পরেই তিনি বের হয়ে যান, অর্থাৎ পুরো ম্যাচ দেখা শেষেই তিনি তারপরেই বিদায় নিয়েছেন। এর আগের ম্যাচগুলোতেও একই রকমই ঘটনা ঘটেছে, যেখানে জাইমা রহমান পুরো ম্যাচটাই দেখে তারপরেই গিয়েছেন। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এক অন্যরকম অভিজ্ঞতাই বলা যায়, কারণ চট্টগ্রামে দারুণ শুরু করা বাংলাদেশ দলের টি-20 সিরিজটার শেষটা ভালো হয়নি। মাঝের একটা ম্যাচ বৃষ্টিতে বিরতিতে থাকায় এই ম্যাচে সিরিজ জিততে হলে বাংলাদেশের জয়ের কোনো বিকল্প ছিল না। যদিও ম্যাচটি বাংলাদেশ হেরে যাওয়াতে সিরিজ হারেনি, কারণ নিউজিল্যান্ড এই ম্যাচ জিতে যাওয়ার পরেও সিরিজে সমতা আছে। পুরো স্টেডিয়াম জুড়েই এদিন গ্যালারি জুড়ে দর্শক ছিল অনেক। শেষ পর্যন্ত দর্শকদের মন খারাপ করেই ফিরতে হয়েছে। তবে বাংলাদেশের ইন্টেন্ট এবং বাংলাদেশ যেভাবে খেলতে চেয়েছে তাতে দর্শকরা খুশি। বৃষ্টির কারণে কিছুটা ভাটা তো পড়েছেই, কারণ রান রেটের কারণেও অনেকটা বাংলাদেশের ব্যাটিংয়ের কলাপসটাও এসেছে বৃষ্টির কন্ডিশনের কারণেই। সব কিছু মিলিয়ে বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচে টিকে থাকার লড়াইটা চালিয়েছে, তবে শেষ পর্যন্ত জয়টা হয়েছে কিউইদেরই। একদিন বাদেই বাংলাদেশে আসছে পাকিস্তান। দুটো টেস্ট খেলতে পাকিস্তান ইতিমধ্যেই রওনা হচ্ছে বাংলাদেশের পথে, নিশ্চিত করে। প্রিয় দর্শক, ভিডিওটি সর্বত্র শেয়ার করে দিবেন এবং পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আমরা নিত্য নতুন সকল আপডেটগুলো সর্বপ্রথমে আপনাদের মাঝে সর্বপ্রথমেই দিয়ে থাকি, তা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।